কলেজের পিছন দিকটায় এসেই যেন কবিতা চমকে গেল। চোখের সামনে এমন কিছু হবে কিংবা সামনে থেকে এরকম কিছু দেখবে সেটা কখনো কল্পনাও করতে পারেনি। আর ভাবেনি গত 5 মাস যাবৎ যে ছেলেটা ওকে ভালোবাসার কথা বারবার বলেই যাচ্ছে সেই ছেলেটা অন্য কারোর সাথে দাঁড়িয়ে থাকবে কিংবা কথা বলতে দেখবে। দুজনকে দূর থেকে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। দুজনের কথার আর অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছে দুজনের মাঝেই তুমুল গণ্ডগোল চলছে। তবে ও তো জানে ঈশানের কোনো গার্লফ্রেন্ড নেই। যতদূর অবধি খোঁজ খবর নিয়েছিল ততদূর অবধি জানতে পেরেছে যে ছেলেটা ওকে এতবার ভালোবাসি কথাটা বলেছে, এতবার ওকে অনুভূতির কথাগুলো সামনে থেকে জানান দিয়েছে। সেই ছেলেটাই আজকে অন্য কোনো মেয়ের সাথে দাঁড়িয়ে আছে। তবে দুজনকে দেখে মনে হচ্ছে না যে দুজন খুব সুখে শান্তিতে কথা বলছে। দুজনকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে কবিতা অবাক হলো। আপনারা হয়তো ভাবছেন যে ঈশানের সাথে কী বা হচ্ছে। আসলে ছেলেটা একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছে আর কথা বলছে। এমন কিছু দেখে মনে হচ্ছে যে দুজনের মাঝে কোনো সম্পর্ক চলছিল, তাই হয়তো দুজনে কথা বলছে কিংবা তুমুল ঝগড়ার কারণে দুজন বেশ সিনক্রেট করছে। সামনে থেকে নিজের ভালোবাসার মানুষটাকে এমন করে দাঁড়িয়ে থাকতে দেখে কেউই বিষয়টা এত সহজভাবে মেনে নিতে পারবে না। তাই হয়তো কবিতাও সেটা পারেনি। বান্ধবীদের সাথে এসেছিল কলেজের পিছন দিকটায় নিরিবিলি জায়গায় বসে কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। কলেজের ক্যাম্পাসের ভিতর থাকলে ঈশান যখন তখন এসে ওকে জ্বালাতে থাকবে। ঈশান বয়সে কবিতা থেকে 2 বছর 3 বছরের জুনিয়র, তারপরও নাকি ওকে ভালোবাসে। এই কথাটা প্রতিনিয়তই বলে চলেছে আর প্রতিনিয়ত বলে বলে ওকে হয়রান করে তুলেছে। আর আজকে কেন জানি ঈশানকে অন্য মেয়ের সাথে দেখে একদম বুকের ভিতরটা এক প্রকার যন্ত্রণাময়ী অনুভূতি হচ্ছে। তবে কবিতার বান্ধবীরা ওকে বলে দিয়েছে ও হয়তো ঈশানকে ভালোবাসে, আর না হলে ছেলেটার প্রতি ওর কোনো রকম মায়া কিংবা অনুভূতি আছে। সেজন্যই ওকে নিয়ে এত ভাবে যে ছেলেটা এত কিউট সুইট আর হ্যান্ডসাম দেখতে, তাকে ভালোবাসাটা স্বাভাবিক। তবে এই মুহূর্তে নিজের অনুভূতিগুলোকে মিথ্যে করে দিতে ইচ্ছে করছে। আবার মনে হচ্ছে আর যাই হোক ওকে ভালো না বেশে ভালোই করেছে। কবিতাকে এমন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওর বান্ধবী সোনিয়া বলতে লাগলো, কি রে, তুই এভাবে দাঁড়িয়ে আছিস রে? এমন কিছু দেখে ভুল বোঝার কোনো কারণ নেই। দেখ, ওরা দুজনে ক্লাসমেট কিংবা ফ্রেন্ডও হতে পারে। সেটাই। তুই কি সত্যি সত্যি ঈশানকে ভুল বুঝছিস? আমি ওকে ভুল বুঝতেই যাব কেন? আর এখানে ভুল বোঝারই বাকি আছে? স্পষ্ট দেখা যাচ্ছে একটা মেয়ের সাথে কথা বলছে। বড়লোকের ছেলেরা তো গার্লফ্রেন্ড চেঞ্জ করতেই বেশি সময় নেয় না। তাছাড়া ওদের দুজনের রিলেশন ছিল, এখন আমার জন্য ব্রেকআপ করে দিতে চাইছে, তাই ঝামেলা হচ্ছে। যতদূর অবধি জানিস ঈশানের কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে এমন করে ভুল বোঝার কি আছে? তুই গিয়ে না হয় কথা। সোনিয়া মেয়েটার কথাতে কবিতা থমকে দাঁড়ালো। তারপর পরক্ষণে আবারও ঈশানের দিকে তাকিয়ে থেকে বলল, সেটাই সামনে থেকে সবটা প্রকাশ করে দেওয়াই ভালো। কবিতা আর এক মুহূর্ত দাঁড়ালো না। কথাটা বলেই তাড়াহুড়ো করে গিয়ে ঈশানের পাশে দাঁড়াতেই ছেলেটা কেমন হকচকিয়ে গেল। ঈশান সামনে থাকা ছেলেটার সাথে কথা বলা বন্ধ করে দিয়ে পাশে তাকাতেই কবিতাকে দেখলো রাগী চোখে তাকিয়ে আছে। আবার কিছুটা আশ্চর্যসূচক দৃষ্টিতেও তাকিয়ে কিছু বলবে তার আগেই কবিতা হাতে হাত আঘাত করে, অর্থাৎ হাততালি দিয়ে বলতে লাগলো, এখানে না আসলে বুঝতেই পারতাম না যে তোমার অন্য কোথাও প্রেম লীলা চলছে, আর তুমি আমার সামনে ভালো হওয়ার চেষ্টা করছো, তাই না? না, মানে আসলে তুমি আমাকে ভুল বুঝতেছো। আমার কথা শোনো, আমি তোমাকে সবটা এক্সপ্লেন করছি। আর ও তো আমার গার্লফ্রেন্ড না, তাহলে? চুপ, একদম চুপ। আর একটা বাজে কথা বলবে না। ওর সাথে যে কি চলছে তোমার আর কি কথা হতে পারে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। এত নাটক করার কিছু নেই। তুমি তুমি কতটুকু সাধু সাধু সন্ন্যাসী পুরুষ সেটা আজকে আমার খুব ভালো করে জানা হয়ে গেল। আর নিজেকে আমার সামনে ভালো সাজাতে হবে না। প্লিজ কবিতা, আমার কথা শোনো। তুমি এমন করে আমাকে ভুল বুঝতে পারো না। ও তো আমার গার্লফ্রেন্ডই না, শুধু। জানি এতদিন শুধু শুধু ওর সাথে টাইম পাস করেছো, তাই না? হুঁ, আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমি সবটা খুব ক্লিয়ারলি বুঝে গেছি। তোমাদের মতো বড় লোকের ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে।
কবিতা কথাগুলো বলে যখনই চলে যেতে নিবে তার আগেই ঈশান ওর হাত ধরে ফেললো। সাথে সাথে কবিতা ওর দিকে ফিরল। তারপর থাপ্পড় মারতে গিয়েও হাতটা ঈশানের গাল অবধি নিয়ে থামিয়ে দিল। তখন ঈশান ওর হাতটা ধরে গালের সাথে ছুঁয়ে দিয়ে বলতে লাগলো, থামলে কেন? মারো। জুনের একটা ছেলেকে থাপ্পড় মারার জন্য এত ভাবতে হয় না। বড় লোকের ছেলে বলে যে বকাটে আর 10টা মেয়ের সাথে প্রেম করে বেড়াবো, টাইম পাস করব, তেমনটা নয়। আমরা চোখের সামনে সবসময় যেটা দেখি সেটা সত্যি হয় না। তোমাকে তো এত ভালোবাসার কথা বলার পরেও তুমি... আমি রাজি হচ্ছিলাম না দেখে অন্য কারোর কাছে আসতে হবে, তাই না? আর বোঝাতে হবে না আমাকে। আমি আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি আজকে। আমার কথা তো শুনবে, সেটা না করে শুধু আজে বাজে কথাই বলে যাচ্ছ। তোমার যা ইচ্ছা তাই বলতে পারো, কিন্তু ওকে একটাবার জিজ্ঞেস করে দেখো ওর সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা, আমি ওকে ভালোবাসি কিনা। ও তো আমাকে পছন্দ করে, শুধু এইটুকু বলার জন্য... কোনো দরকার নেই, হাত ছাড়ো আমার। ছেড়ে দেওয়ার জন্য ভালোবাসিনি। এত সহজে ছেড়ে দিলেই যদি ভালোবাসাটা শেষ হয়ে যেত, তাহলে কেউ কখনো ভালোই বাসতো না, আর ভালোবাসার মতো ফুলটাও করতো না। আমাকে ভালোবাসা যদি এতই ভুল থাকে, তবে আমি তো তোমাকে জোর করিনি। তুমি নিজ থেকে এসেছিলে, আর নিজে থেকে এসে আমার সাথে এসব প্রেম ভালোবাসার নামে নাটক করেছিলে। আমি তো তোমাকে কখনো বলিনি আমাকে ভালোবাসো কিংবা আমার কাছে আসো। আমি তোমার থেকে সিনিয়র, কলেজের সিনিয়র আপু, রেসপেক্ট দিয়ে কথা বলবে এরপর থেকে। সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো। আমার কথাটা শোনো প্লিজ। হাত ছাড় আমার। যতদিন পর্যন্ত না ভালোবাসি বলবে, যতদিন আমার কথাটা বিশ্বাস না করবে, ততদিন অবধি ভালোবাসার কথাটা আমি বলতেই থাকবো। আর বললাম না তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ভালোবাসিনি। কবিতা নিজের রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। কষিয়ে ঈশানের গালে বাঁ হাত দিয়ে একটা আঘাত করলো। ছেলেটা হাতটা ছেড়ে দিল, গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর একটা সময় যখন কবিতাকে আবারও কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা হুটহাট করে আরও একটা থাপ্পড় মারল। তারপর ওর শার্টের কলার দুহাতে চেপে ধরে বলতে লাগলো, তোদের মতো ছেলেরা কাউকে ভালোবাসতে পারে না, শুধু জানি মেয়েদের সাথে টাইম পাস করতে। তুই কাউকে ভালোবাসতে জানিস না, ভালোবাসার মতো কোনো যোগ্যতা তোর মাঝে নেই। মেয়েদের শুধু তোর কাছে ভোগের পণ্য বলেই মনে হয়। আজকের পর যদি তুই আমার সামনেও আসিস, তাহলে আমি ভুলে যাব তুই একটা জুনিয়র ছেলে আর আমাকে ভালোবাসার কথা বলেছিলি। আমি প্রিন্সিপালের কাছে তোর নামে কমপ্লেন করতে বাধ্য হব বলে রাখলাম। কবিতা ঈশানের কোনো কথা শুনল না। ওর শার্টের কলার ছেড়ে দিয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। ঈশান জানে না মেয়েটা কাঁদছে কিনা, তবে ওর এরকম হাব ভাব মনে হচ্ছে অন্তত আর যাই হোক আর কিছু না হলেও ওকে অবিশ্বাস করেছে। ঈশানের সামনে থাকা মেয়েটা কিছু বলতে গেলে ঈশান মেয়েটাকে কষিয়ে একটা থাপড় বসালো। সাথে সাথে মেয়েটা গালে হাত দিয়ে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। ঈশান রাগী কণ্ঠে বলতে লাগলো, স্টপ। আর একবার যদি আমার সামনে নাটক করো না, তাহলে তোকে খুন করতে দ্বিতীয়বার ভাববো না। তোর জন্যই কবিতা আমাকে ভুল বুঝলো। এত ভালোবাসার পরও মেয়েটাকে আমি বোঝাতে পারছি না ওকে ঠিক কতটুকু ভালোবাসি, আর কতটুকু ভালোবাসলে মানুষকে বোঝাতে পারবো। তোকে আমার পছন্দ না, তুই কী রকম মেয়ে, তোর স্বভাব কীরকম সেটা আমার খবর নেওয়া হয়ে গেছে। সেই প্রথম দিন থেকে আমার পেছনে পড়ে আসিস, সেদিনই আমি তোর সম্পর্কে সব খোঁজ খবর নিয়ে রেখেছি। তুই কি এইটুকু বুঝতে পারছিস না যে আমার তোকে সহ্য হয় না? আমি অনঘাকে ভালোবাসি, দেখি তো আজকে সবটা শেষ করে এই তোদের মতো কিছু মেয়েদের জন্য কিছু সম্পর্ক গড়ে ওঠার আগেই নষ্ট হয়ে যায়। খবরদার ভুলেও যদি আমার চোখের সামনে দেখি না তোকে, তাহলে কিন্তু আর আমার থেকে খারাপ আর কেউ হবে না তোর জন্য। মেয়েটাকে শাসিয়ে ঈশান চলে গেল। সেদিন আর কবিতার সাথে কোনো প্রকার কথা বলতে ইচ্ছে করলো না ছেলেটার। মেয়েটা প্রচণ্ড পরিমাণে রেগে আছে। রাতে কল দিল, তাতেও রিসিভ করলো না, ব্লক করে রেখেছে। পুরো 7টা দিন এমন করে কাটালো। আর এই 7 দিনের প্রত্যেকটা দিন ক্যাম্পাসের সবার সামনে ঈশানকে মেয়েটা অপমান করলো। আর 7ম দিনের মাথায় সেদিন সবার সামনে ক্যান্টিন ভর্তি লোকের সামনেই মেয়েটা ওর গায়ে হাত তুলল। ঈশান কবিতাকে আটকাতে ওর হাত ধরেছিল, আর তাতেই মেয়েটা ওকে থাপ্পড় মেরে সবার সামনে বলেছে, তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু হয় নাই? একটা মেয়েকে বারবার এমন করে উত্তক্ত করছিস, তোর শিক্ষার অভাব আছে।
বাবা মা তোকে এতটুকু শিক্ষা দেয়নি যে একটা সিনিয়র মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে হয়, সেটুকুও জানিস না। এরপর যদি তুই আমার সামনে আসিস না, না হয় তোকে আমি শেষ করব, আর না হয় তোর সাথে আমার দেখা হবে না, এরকম একটা ব্যবস্থা করব আমি। ঈশান গালে হাত দিয়ে দাঁড়িয়েছিল। শেষের কথাটা শোনার সাথে সাথেই ইশারায় মেয়েটাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, না না, তোমাকে কোথাও যেতে হবে না, আমিই চলে যাব। এই কলেজে থাকলেও তোমাকে আর কখনো ডিস্টার্ব করবে না। আজকের পর থেকে তোমার সাথে আমার দেখা হলেও অপরিচিতদের মতোই হবে। আর না কখনো তোমাকে আমি ভালোবাসার কথা বলবো, আর না ভালোবাসলেও সেটা কখনো প্রকাশ করব। যাই হোক, ভালো থাকবে। তবে তুমি এই ভুলটা একদিন বুঝতে পারবে, স্বীকার করবে যে তুমি ভুল করেছিলে। চোখের দেখা সবসময় সত্যি হয় না, সেটা বুঝতে পেরে অনেক পস্তাবে। কারণ তোমার আমার প্রতি অনুভূতি আছে, আমি সেটা খুব ভালো করে জানি। কবিতা সবার সামনে রাগীভাবে একটা হুঙ্কার দিতেই ঈশান ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে নিলে ঈশানের বন্ধুরাও পিছন পিছন আসলো। ক্যান্টিন ভর্তি লোকের সামনে এরকম একটা নাটক হওয়ার কারণে সবাই এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঈশানের বন্ধুরা ওকে আটকে দিতে গেলে তখন ঈশান বলতে লাগলো, কিছু বলার থাকলে বলতে পারিস, তবে এই মুহূর্তে কোনো কিছু বলে আমাকে থামাতে পারবি না। আমি চাইছি না আর ওকে কোনো ডিস্টার্ব করতে। জীবনের সব কিছু পেয়েছি, তাই এরকম করে সত্যিকারে যাকে ভালোবাসি আর যাকে এতবার ভালোবাসার কথাগুলো অগণিতবার বললাম, সে আমাকে বিশ্বাস করতে পারলো না। আজকের এই না পাওয়াটা হয়তো সারা জীবন ধরে থেকে যাবে। তবে আমি আর কখনো ওকে ডিস্টার্ব করব না। ও ভুল বুঝেছে, সেই ভুলটাই নিয়েই থাকুক। এত অবিশ্বাস করে কেউ কাউকে কখনো ভালোবাসতে পারে না। আমি জানি আমার জন্য ওর অনুভূতি তৈরি হয়েছিল, কিন্তু সেদিনের ওই ভুলটা বোঝার কারণে ও আমাকে সুযোগ দিল এক্সপ্লেন করার, আর না আমাকে বুঝতে চাইলো। ও আজকে ভুলটা করেছে, সেটা একদিন বুঝতে পারবে। কবিতার সেদিনের সেই ভুল বোঝাটাই ঈশানের জন্য খুব বেশি খারাপ হলো। প্রচুর পরিমাণে রাগ নিয়ে বাসায় চলে আসে, কাউকে কিছু বুঝতে দিল না। তবে রুমে এসে গত 2 ঘন্টা যাবৎ শাওয়ারের নিচে বসেছিল, আর তাতেই শরীরটা খারাপ করার জন্য যথেষ্ট ছিল। অতিরিক্ত ভেজার ফলে রাতে প্রচণ্ড পরিমাণে জ্বর আসলো। পরদিন সকালবেলা যখন বুঝতে পারলো রাতে প্রচুর জ্বর এসেছিল আর আম্মু এখনও পাশে বসে মাথায় জলপট্টি দিচ্ছে, তখন ঈশান উঠে বসার চেষ্টা করলো। আম্মু জোর করে ছেলেকে শুয়ে দিয়ে বলতে লাগলো, এই কোথায় যাচ্ছ আব্বু? শুয়ে থাকো, আমি ডক্টর ডেকেছি, একটু পর ডক্টর আসবে। এত পাগলামি কেন করো? কি হয়েছিল আমাকে বলতে পারতে, তা না করে এমন করে ভেজার কি প্রয়োজন ছিল? জ্বর আবার আসবে কি করে? এমনিতেই এসেছে, হয়তো রোদে একটু ঘোরাঘুরি বেশি হয়েছিল, সেই জন্য জ্বর আসে। কোনো কারণ লাগে নাকি শরীর খারাপ করার? অন্য কারো কারণ না লাগলেও তোমার কারণ লাগে, সেটা আমি খুব ভালো করেই জানি। কারণ অতিরিক্ত ভিজলে তোমার জ্বর আসে, সেটা আমি খুব ভালো করেই জানি। আর তুমি কালকে ভিজেছিলে কি কারণে, সেটা বলো আমাকে। আরে ভিজতে যাব কি জন্য? আমার কি মাথা খারাপ হয়েছে যে ভিজতে যাব? আজব। অন্যের জন্য পাগলামি করছো, আর আমি কি সব শুনলাম, সত্যিই নাকি সেটা? কে তোমাকে কি বলেছে? সত্যি করে বলো, কি সব আজে বাজে কথা বলছো? না মানে আসলে আমি তেমন কিছুই শুনিনি, আর কে কি বলবে? তার মানে আমি যেটা বললাম সেটাই সত্যি? কোনো মেয়ের জন্য পাগলামি করছো? আর তুমি তো এত সহজে ভেজার ছেলে নও। তোমাকে হাজার বললেও তুমি ভিজতে চাও না। জ্বর আসলে যে 7 দিনের আগে তোমার জ্বর নামে না, সেটা খুব ভালো করেই জানো। তাহলে এমন পাগলামি কেন করতে গেলে বলো? আম্মু, আমি পাগলামি কেন করতে যাব? তাছাড়া সামান্য একটু ভিজেই হয়তো জ্বর এসেছে, এরকম কেন হতে যাবে? ঠিক আছে, আমি তোমার আব্বুকে বলি, সে তোমার আপুকে নালিশ করে দিক। তোমার বোন এক্ষুনি বাসায় চলে আসুক, আর এসে সবকিছু খোঁজ খবর নিক। তারপর জানতে পারুক কোন মেয়ের সাথে রাগ অভিমান করে এমন শরীরের ক্ষতি করেছো আর এলোমেলো ঘোরাফেরা করছো। তাহলে সেটা ভালো হবে? তোমার আপু চলে যাওয়ার পর থেকে দেখছি তোমার কোনো কাজকর্মেই ঠিকঠাক হচ্ছে না। না অফিসের দিকে যাচ্ছ, আর না আগের মতো আর শান্ত সভ্য আছো। এখন অস্বাভাবিকভাবে ঘোরাফেরা আর এলোমেলো হয়ে যাচ্ছ। তোমার আপুও বাইরে যে কেন গেল আমি সেটাই বুঝতে পারছি না। যে ভাইকে ছাড়া সে থাকতে পারে না, তার উপর আবার এত সব কথা তার ভাইকে নিয়ে। তাহলে অফিসের কাজের জন্য বাইরে যাওয়ার কি খুব বেশি দরকার ছিল? যাবে না কেন? আজ বাদে
কাল তো ব্যবসায়ের সব দায়িত্ব আমাকে আর আপুকেই নিতে হবে, তাহলে কেনই বা যাবে না? ঠিক আছে, তোমার আপুকে আসতে বলি, সে এসে খোঁজ খবর নিক কথায় কি হয়েছে, তাহলেই তো বোঝা যাবে। আপুকে কেন আবার ডাকতে হবে? সব বিষয়ে তো আপুকে জড়াও কেন? আপু আসলে ঝামেলা বাদ হবে, সেটা কি খুব বেশি ভালো হবে? তাহলে তুমি আমাকে বলতেছো না কেন? কি ঝামেলা পাকিয়েছো কথায়? এরই মাঝখানে আম্মুর বলা কথা শেষ হতেই ডক্টর এসে আপুর সাথে রুমে ঢুকলো। ডক্টর এসে ভালোভাবে চেক আপ করে দেখলো সব ঠিক আছে। জ্বরের কারণেই সেন্সলেস হয়ে পড়েছিল। ডক্টর কিছু ওষুধ লিখে দিয়ে তারপর বাইরে বেরিয়ে গেল। আর আব্বু কিছুক্ষণ রাগী চোখে তাকিয়ে রইল। তখন আম্মু আব্বুকে নিয়ে জোর করে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান চোখ জোড়া বন্ধ করে নিতেই একটু বাদে বন্ধুরা হুড়মুড় করে রুমে ঢুকলো। ওরাও কিছুক্ষণ যাবৎ রাগী চোখে তাকিয়ে রইল। ঈশান একটু দাঁত কেলিয়ে হাসতেই সবাই পাশে বসে পড়ল। এরই মাঝখানে শুভ এসে এক গাদা ফল আর কী সব খাবার দাবার এনে রাখতেই ঈশান ওদের উদ্দেশ্য করে বলতে লাগলো। সামান্য জ্বর হয়েছে, তাতে এত কিছু আনতে হয়? আর আমি কোনো রোগী নই যে আমাকে... জ্বরের তো রোগী, বন্ধুর বাসায় আসলে এইটুকু করতে হয় জানিস না? খামাখা এত হাইপার হচ্ছিস কেন? এইসব বিষয় নিয়ে তোকে না বললাম যে আপুকে? কোনো দরকার নেই আপুকে সব বলার। আপুকে বললে ঝামেলা বেড়ে যাবে। তার থেকে না হয় এটা হাইরি থাক। যেটা হয়েছে সেটার জন্য আমি দায়ী। আমি চাই না আর কোনো ঝামেলা হোক। আপুকে আর এসবের মধ্যে জড়াতে চাইছি না। যে নিজেকে আড়ালে রাখতে চায় তাকে এত জোর জবরদস্তি করার কিছুই নেই। তো তুই কি চাচ্ছিস? কবিতা আপুকে ভুলে যেতে চাইছিস? সেটা সম্ভব না, তোরাও জানিস। আর ভুলেও যেতে না চাইলেও যে ভোলা সম্ভব না সেটা তোরা খুব ভালো করে জানিস। কিন্তু আমি এই মুহূর্তে চাইছি না এসব বিষয় মনে করে কোনো ঝামেলায় পাকাতে। আর আপু জানতে পারলে ঝামেলা হয়ে যাবে। বাদ দে এসব। যে নিজেকে আমার থেকে এড়িয়ে চলতে চায়, এসবের থেকে নিজের অনুভূতির সাথে প্রতারণা করতে চায়, তাকে করতে দে। জোর করার কোনো দরকার নেই। তাহলে তোকেও কথা দিতে হবে আজকের পর কোনো প্রকার পাগলামি করতে পারবে না। আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই নাকি যে একটা মেয়ের পেছনে পড়ে থেকে পাগলামি করে জীবনটা নষ্ট করব? সেটাই যেন হয়। আপু ফিরে এসে যেন তোকে সে আগের মতো পায়। আর যদি এসব বিষয় জানতে পারে তাহলে কিন্তু আমাদেরও খবর করে ছাড়বে। যাওয়ার সময় খুব করে বলে দিয়ে গেছে তার ভাইয়ের যেন আমরা খেয়াল রাখি। এখন যদি খেয়াল না রাখতে পারি তাহলে সেটার জন্য আমাদের কী হাল করবে সেটা শুধু আমরাই জানি। তোরা আপুকে দেখে এত ভয় পাস কেন? আপু কিন্তু এতটা রাগে নয় তোরা যতটা ভাবিস। সে আর বলতে, তোর বিষয়ে আপু কোনো ছাড় দিতে চায় না, সেটা আমার খুব ভালো করেই জানি। এমন করেই কাটলো 5টা দিন। 5 দিনের মাথায় ছেলেটার জ্বর কিছুটা কমলে সেদিন বাইরে যাওয়ার জন্য জোর করলে আম্মু তখন রাগ করেই বলে দিল, তোমার যা খুশি তাই করো, তবে দিন শেষে যদি কোনো ঝামেলা পাকিয়ে বাসায় ফিরো না, তাহলে সেটা তোমার জন্য খুব বেশি ভালো হবে না, বলে দিলাম। সুইটিকে আমি জানাতে বাধ্য হব। আব্বু আম্মুর কথা কিছুই শুনে না, শেষে বোনকে জানালে সে এসে কিন্তু খুব করে বকে দিবে। ঈশান বরাবরই আপুকে খুব ভয় পায়, আবার অনেক বেশি ভালোবাসে। আপু কোনো কথা বলে সেটা ফেলতে পারে না। আপু ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, আর একদম নিজের ছেলের মতো করেই ভালোবাসে। ছোটবেলায় একবার জ্বর হয়েছিল, তাতে আপু 7টা দিন ধরে একদম নাওয়া খাওয়া ভুলে গিয়েছিল। সব সময় ওর পাশেই বসেছিল। রাতে ঠিকমতো ঘুমোতে পর্যন্ত পারেনি বোনটা। তাতেই ঈশান বুঝতে পেরেছে আপু ঠিক ওকে কতটুকু ভালোবাসে। তো 5ম দিনের মাথায় যখন ঈশান বাসা থেকে বেরোনোর সময় মনে হলো বন্ধুদের সাথে গিয়ে একটু আড্ডা দিয়ে আসবে। তাই যাতায়াতের মাধ্যম হিসেবে বাইকটা বের করলো। অনেকদিন বাইক চালানো হয় না, তাও প্রায় 1 সপ্তাহ। কথাটা ভেবেই দাঁত কেলিয়ে এবার গ্যারেজ থেকে বাইকটা বের করে তারপর কোনো রকমে একটু পরিষ্কার করে বের হলো। প্রতিমধ্যে বন্ধুদের কল করলো, ওরা অনেকেই একসাথে আছে বলে জানালো। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি এক্ষুনি আসি। কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই খুব জোরে সোরে বাইকের সামনে দিয়ে একটা বাচ্চা ছেলে রাস্তা পার হয়ে গেল। সাথে সাথে ঈশান খুব জোরে সোরে ব্রেক করলো। পিচি ছেলেটাকে বাঁচানোর জন্য খুব হার্ড ব্রেক করতে হলো। আর তাতেই পাশে একটা ল্যাম্প পোস্ট ছিল, সেটাই গিয়ে বাইকে ধাক্কা লাগলো।
বাচ্চা ছেলেটা বেঁচে গেলেও ঈশান বাইক থেকে ছিটকে গিয়ে একদম ল্যাম্পপোস্টের সাথে আঘাত খেল। কপালটা কেটে গেল ধাক্কা লেগে। ব্যথায় কোকাতে লাগলো ছেলেটা। ওপাশ থেকে মেহেদি কিছু বুঝে ওঠার আগেই এমন কিছু হলো। এবার বাইক ছিটকে কিছুটা দূরে চলে গেল। রাস্তার আশেপাশের লোকজন ছিল, তারা ঈশানকে ধরে একটা জায়গায় বসালো আর ফোনটা কুড়িয়ে এনে দেখলো ফোনটা এখনও বন্ধ হয়নি। ওপাশ থেকে কেউ একজন হ্যালো হ্যালো করছে, তাই লোকটা ফোনটা ধরে বলতে লাগলো, আপনি যার সাথে কথা বলছিলেন উনি অ্যাক্সিডেন্ট করছে, একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে পাশে পড়ে গেছে। আপনি তাড়াতাড়ি আসুন, ওনাকে নিয়ে যান। ঈশানের অ্যাক্সিডেন্টের কথা শুনে মেহেদি আর এক মুহূর্ত দেরি করলো না। সবগুলোকে নিয়ে আধা ঘন্টার মধ্যেই লোকটার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে আসলো। এসে দেখলো পিচিটার আম্মু পাশেই দাঁড়িয়ে আছে, আর একটা ডক্টর মতো লোক মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে। সবাই এসে বেশ খানিকটা বকাঝকা করলো ঈশানকে। ছেলেটা চুপচাপ রইল। এমনিতেই আম্মু বাসা থেকে বের হতে দিতে চাইছিল না, এজন্যই বোধহয় বলে বড়দের কথা শুনতে হয়। আজকে শুনলে হয়তো এমন ঝামেলায় পড়তে হতো না। এখন বাসায় গেলে আম্মু যদি এমন অবস্থা দেখে তাহলে হুলস্থুলো কাণ্ড বাঁধাবে। কি আর করার, তারপরও বাসায় যেতে হবে। বন্ধুরা ঈশানকে নিয়ে বাসার দিকে গেল। অনেকখানি ব্যথা পেয়েছে, হাতে পায়ে দু জায়গাতেই ছিলে গেছে। বাসায় এসে যখন বন্ধুদের সাথে বাসার ভিতর প্রবেশ করলো, আম্মু ডাইনিংয়ে থেকে ওর কপালে ব্যান্ডেজ দেখে দৌড়ে আসলো। তারপর মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, কি হয়েছে আব্বু তোমার? এই অবস্থা কেন? এরকমটা হলো কি করে বলো? হাতে কপালে ব্যান্ডেজ কেন? আসলে আন্টি ঈশান মেহেদির সাথে কথা বলছিল, তখন একটা বাচ্চা দৌড়ে বাইকের সামনে চলে আসে, তাকে বাঁচাতে গিয়ে পাশে পড়ে গিয়েছিল। তেমন কিছু হয়নি, তুমি কান্নাকাটি করো না প্লিজ। বারবার করে বললাম বাইরে না যেতে। এই অসুস্থ শরীরে এখন এমন করে অ্যাক্সিডেন্ট করে ফেললে তুমি দেখছি আমাদের শান্তিতেও থাকতে দিবে না। দাঁড়াও, এক্ষুনি আমি তোমার বোনকে ফোন করব। তোমার আব্বুকে ফোন করছি, তারপর দেখাচ্ছি মজা তোমাকে। আম্মু, তুমি এত হাইপার হচ্ছে কেন? কিছুই হয়নি আমার, শুধু শুধু এত টেনশন করছো তুমি। ঈশান অবস্থা বেগতিক দেখে আম্মুকে শান্ত করার জন্য এসে জড়িয়ে ধরতেই আম্মু ওকে দূরে সরিয়ে দিল। তারপর হাত ধরে টেনে রুমের দিকে নিয়ে আসতে গেলে পায়ে ব্যথা লাগলো। বন্ধুরা ধরে রুমে এনে শুয়ে দিল। আম্মু কোথাও একটা চলে গেল। বারবার বারণ করার সত্ত্বেও আম্মু কোনো কথাই শুনলো না আজ। ঈশান বন্ধুদের উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, একবার আপুকে যদি বিষয়টা বলে তাহলে কি একটা কাণ্ড হবে বলতো। আপুকে বলাটাই ঠিক হবে। এই সব বিষয় যদি আপুর থেকে লুকানো হয় আর বাসায় এসে দেখতে পায় তাহলে সবার অবস্থা খারাপ করে ছাড়বে। অসুস্থতার কারণে তোকে এখন কিছু বলবে না, পরে তোর হাল খারাপ করবে। কিসের জন্য এত আবেগে উৎকণ্ঠা হয়ে পড়েছিস এটাও জানতে পারবে, তার থেকে আগে জেনে যাওয়াই ভালো। আমার মনে হয় আন্টি এতক্ষণে বলে দিয়েছে, তুই যা করেছিস তাতে এসব জানারই ছিল। এখন চুপচাপ শুয়ে থাক। আর শোন, আমি আঙ্কেলকে কল করে দিচ্ছি, আঙ্কেল বাসায় চলে আসুক, ডক্টর নিয়ে আসুক, দেখে কিছু মেডিসিন দিয়ে যাক। এমনিতেই শরীরে জ্বর, এখনো মনে হচ্ছে গাটা কেমন গরম, তার উপর আবার বাইকে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আসলে। পরদিন সকালবেলা বাসার কলিং বেল বাজতেই আম্মু গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলেই তো অবাক হলো, কারণ সুইটি লাগেজ আর ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। এমন কিছু দেখে ভদ্রমহিলা বেশ খানিকটা চমকে গেল। তার উপর আবার ঈশানের এই অবস্থা। এখন যদি ভাইয়ের কথা শোনে তাহলে আর রক্ষে থাকবে না, একদম মাথায় করে নিবে পুরো বাড়িটা। ভাইয়ের বিষয়ে তিনি কোনো ছাড় দিতে রাজি নন। মেয়েকে দেখেই আম্মু এসে সামনে দাঁড়ালো। কিছু বলতে যাবে তার আগে মেয়ে আম্মুকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেমন সারপ্রাইজ দিলাম আম্মু? হঠাৎ করে চলে আসলে যে, বাসায় আসবে একটা বার আমাদের ভালো না? তোমার আব্বুকে বললে গাড়ি পাঠিয়ে দিত। হঠাৎ করে এসে তোমাদের সারপ্রাইজ দিলাম। যদি আগেই বলে দিতাম তাহলে কি সারপ্রাইজ থাকতো বলো? না মানে আসলে একা একটা মেয়ে এত দূর থেকে আসলে তাই বলছিলাম। ওসব বিষয় বাদ দাও তো, আগে বলো আব্বু কোথায় আর ভাইয়াই বা কোথায়? বাসাতেই আছে তাই না? এত সকাল সকাল তো কোথাও বেরোয়নি। তোমার ভাই ঘুমাচ্ছে আর তোমার আব্বু একটু আগেই উঠছে, বলল বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসছে। যাই, ভাইয়াকে গিয়ে সারপ্রাইজ দিয়ে আসি। আম্মু আর কিছু বলার সুযোগ পেল না। সুইটি ব্যাগ আর লাগেজটা ফেলে রেখে তাড়াহুড়ো করে ভাইয়ের রুমের দিকে গেল। রুমের সামনে এসে দরজা ঠেলে ভিতরে ঢুকলো।
ঈশান রুমের দরজাটা আগাগোড়ায় লক করে ঘুমোয় না, তাই কোনো রকমে বাইরে থেকে দরজা ঠেলে ভিতরে ঢুকেই খেয়াল করলো ভাইয়ের হাতে আর কপালে বড় দুটো ব্যান্ডেজ। এমন কিছু দেখেই চমকে উঠল বোন। ভাইকে যে একদম চোখে হারাই। ভাইয়ের কি হলো ভেবেই বুকের ভিতর ধক করে উঠল মেয়েটার। বাসা থেকে যাওয়ার পরেই এরকম কিছু হলো। সুইটি তাড়াহুড়ো করে এসে কপালে গালে হাত দিল। ভাইয়ের বুঝতে পারলো এমন শরীরে অনেক জ্বর। মেয়েটা আম্মুকে ডাকতে গিয়েও থেমে গেল। ভাবলো চিৎকার করলে ভাইয়ের ঘুম ভেঙে যাবে, তাই তাড়াহুড়ো করে বাইরে এসে রুমের দরজা আটকে দিয়ে আম্মুকে জোরে জোরে কয়েকবার ডাকলো। সাথে সাথে আম্মুও এক প্রকার দৌড়ে উপরে আসলো। এরই মাঝখানে আপু এসে বাসার ভিতর ঢুকতেই মেয়ে চেঁচামেচিতে বুঝতে পারলো সে বাসায় ফিরেছে, কিন্তু বলে তো আসেনি। অন্যদিকে আম্মু এসে সুইটির সামনে দাঁড়াতেই মেয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, আম্মু ভাইয়ের কি হয়েছে? ওর শরীরের এই অবস্থা কেন? কিছু হয়নি, তুমি এত টেনশন করো না তো। ওই সামান্য হাতে ছিলে গেছে আর মাথায় একটু কেটে গেছে, তাই। কিভাবে হলো আমি সেটাই জানতে চাইছি। ওর শরীরে এত জ্বর আসলো কি করে? এরকম তো হবার কথা না। জ্বরটা কবে হয়েছে? ব্যথা পেয়ে হয়েছে নাকি? না মানে আসলে ব্যথা পেয়েই বোধ হয়। সুইটি আম্মুর দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকালো। এরই মাঝে আব্বু এসে পাশে দাঁড়াতেই তখন সুইটি বলতে আরম্ভ করলো, আপু, তোমার ছেলের এই অবস্থা হলো কি করে? ভাইয়ের এমন শরীর খারাপ করেছে তোমরা আমাকে একটাবার জানাওনি কেন? এই অবস্থা কি করে হয়েছে আমাকে বলো না কেন? এরকম চিৎকার চেঁচামেচি করছে কেন? ছেলেটা ঘুমাচ্ছে আরামসে, খামোকা এসব কথা তোলার দরকার কি? আমি সেটাই স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করছি, আমাকে বলো কি হয়েছে, না হলে কিন্তু আমাকেই ভাইকে ডেকে তুলতে হবে। আমি চাইছি না এই মুহূর্তে ভাইকে জাগাতে। আসলে কাল ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা বাচ্চা বাইকের সামনে চলে এসেছিল, তখন ব্রেক করতে বাইক থেকে পড়ে গিয়ে এমন কিছু হয়েছে। তুমি টেনশন করো না, ডক্টর এসেছিল, দেখে গেছে, ঠিক হয়ে যাবে বলছে। তাহলে জ্বর আসলো কি করে? ওর যে জ্বর এসেছে সেটা তো আমাকে একটাবারও বলনি। কালকে তোমার সাথে আমার কথা হলো, তাহলে বললে না কেন? তুমি এত হাইপার হচ্ছ কেন মামনি? আসলে তুমি টেনশন করবে ভাইকে নিয়ে, সেই জন্য তোমার আম্মু বলেনি। তাই ভেবেছিল তুমি বাসায় আসলে তখন না হয় বলবে। তোমাদের কথা আমার বিশ্বাস হচ্ছে না। কিছু তো একটা হয়েছে আর সেটা তোমরা আমার থেকে লুকোচ্ছ। ভাইয়ের জ্বর হলে তো 2-1 দিনে ধরে হয় না। তাছাড়া ব্যথা পেলে ওর এই অবধি জ্বর আসেনি, কিন্তু কাল ব্যথা পেয়ে জ্বর এসেছে, তার মানে অ্যাক্সিডেন্টটা খুব বড়সড়ই হয়েছে। এত কি ভাবছিল যার জন্য অ্যাক্সিডেন্ট করে বসলো? তোমরা বলছো একা একাই পড়ে গেছিল, কিন্তু ভাই এত বাজে বাইক চালায় না, আমি সেটা খুব ভালো করেই জানি। আমার ছেলের বলা কথাগুলো মনে পড়তেই আমতা আমতা করতে লাগলো। মেয়ে বারবার জিজ্ঞেস করার পরও যখন আম্মু বলছিল না, তখন সুইটি ঈশানের বন্ধুদের কল করার জন্য রুমে চলে গেল। আব্বু আম্মু ভেবেছিল মেয়ে কিছুটা শান্ত হয়েছে, ফ্রেশ হতে রুমে গেছে, কিন্তু সেটা তো হলো না। আব্বু অফিসের দিকে বেরিয়ে যেতেই সুইটি নিচে আসলো, এসে আম্মুকে খুঁজতে লাগলো, কিন্তু আম্মু সবার ব্রেকফাস্ট রেডি করলেও সুইটি কিছু খেলো না। তখন আম্মু জোর করে জবরদস্তি করতেই মেয়ে বলতে লাগলো, যতক্ষণ পর্যন্ত না আমি এই রহস্য উদ্ঘাটন করছি ততক্ষণ অবধি আমার মুখে কিছুই উঠবে না। আমি আগে ঈশানের বন্ধুদের সাথে কথা বলবো, তারপর খাওয়ার কথা ভাববো। এত কিছুর কি দরকার? তাছাড়া ওর বন্ধুদেরই ডাকার কি দরকার? এত সকাল সকালে ওরা কি ঘুম থেকে উঠেছে কেউ? সেটা আমি বুঝে নিব। ওদের সবার সাথে আমার কথা হয়েছে, 1/2 ঘন্টার মধ্যে ওরা বাসায় চলে আসবে বলেছে। সুইটি বসে রইল ডাইনিংয়ে। 1/2 ঘন্টা পরে বাসার কলিং বেল বাজতেই মেয়েটা গিয়ে দরজা খুলে দিল। সবাইকে দেখে বেশ খানিকটা রাগি চোখে তাকিয়ে রইল। সুইটি ওদের ভিতরে আসতে বলল। আবহাওয়া বেশ ঠান্ডা, তার মানে কি আপু সবটা মেনে নিয়েছে? ওদের জন্য কি বাইরে থেকে গিফট এনেছে? বিষয়টা ভেবেই শুভ বিষয়টা বলতে আরম্ভ করলো। আপু তুমি কখন আসলে? আর মেহেদি ফোন করে বলল তুমি নাকি আমাদের ডেকেছো, নিশ্চয় আমাদের জন্য গিফট এনেছো, তাই না? কি গিফট এনেছো আমাদের জন্য? গিফটই বটে। আমার প্রশ্নের জবাবটা ঠিকঠাক মতো দিবি, তারপর তোদের গিফট দেব। তার আগে আমার সব কথার জবাব দিতে হবে। যদি ঠিকঠাক সঠিক উত্তরটা না বলিস আমি কি করব সেটা তোরা খুব ভালো করেই জানিস। সুইটির এমন ধারা কথাতেই সবার কেমন যেন সন্দেহ হতে লাগলো। এরই মাঝখানে কাজের লোকটা দরজা বন্ধ করে দিতেই ওদের বুকের ভিতরটা ধক করে উঠল। সুইটি উপরের দিকে যেতে নিলেই সবাই পিছন পিছন আসলো।
ঈশানের রুমের সামনে এসে আপু দরজা খুলে দিয়ে তারপর সবাইকে ঈশানের দিকে দেখিয়ে বলতে লাগলো। এগুলো কি করে হলো? আপুর প্রশ্নে সবাই আমতা আমতা করতে লাগলো, একজন আরেকজনের দিকে তাকাতে লাগলো, কেউ কোনো কথা বলতে পারছে না। আম্মু এসে ওদের পাশে দাঁড়ালো, কিছু বলবে তার আগেই সুইটি আম্মুকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো। আমি ওদের সাথে কথা বলে নিব, তুমি ওদের জন্য খাবারের দাবারের ব্যবস্থা করো, আর ভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা করো, আমি ওকে নিজ হাতে খাওয়াবো। তুমি এর মধ্যে কথা বলতে এসো না আম্মু। তুমি আমাকে কিছু বলনি, তার ওপর খুব রাগ হচ্ছে তোমার উপর। আম্মু চলে গেল। সুইটি সবাইকে উদ্দেশ্য করে আবারও প্রশ্নটা করতেই সবাই আবারও আগের মতোই আমতা আমতা করতে লাগলো। শুভ ইশারা করতে মেহেদিকে বলতেই মেহেদি ইশারা করতে শুভকে বলতে। অন্যদিকে আলামিন, সিয়াম ওরাও কিছু বলার সাহস পাচ্ছে না। যদি বলে তাতেও ধোলাই খাবে, আর যদি না বলে তাতেও আরও ধোলাই খাবে। আজকে যদি সবটা নাও বলে তাহলেও আপু কোনো না কোনোভাবে বের করে ফেলবে ঘটনাটা। এরই মাঝে সুইটি কোথায় যেন একটা চলে গেল। সবাই পালানোর সিদ্ধান্ত নিতেই মেয়েটা তাড়াহুড়ো করে ফিরে আসলো একটা লাঠি নিয়ে। তারপর আবারও সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এখন বল কে কি করেছে? আমার ভাইকে এমন জ্বর বাঁধালো কি করে? যদি না বলিস এই লাঠি তোদের চারটার পিঠে ভাঙবো। আপু আপু বলছি, তুমি এত হাইপার হয়েও না, এরকম রাগ দেখানোর কি আছে? তুমি জানো না তোমার রাগটাকে আমরা খুব ভয় পাই। বড় বোন মানিস, তাহলে আবার বলিসনি কেন? তোদের আমি কি যোগাযোগ করতে বারণ করেছিলাম? আমি তোদের খোঁজ খবর রাখতে বলিনি, আর বলিনি আমার ভাইটা তোদের সমবয়সী হলেও একদম বুদ্ধিতে একটুও বড় হয়নি। তোরা ওর খেয়াল রাখিস, তাহলে কেন খেয়াল রাখলি না তোরা? না মানে আসলে আপু, কালকের ঘটনাটা মনে হয় আন্টি আঙ্কেল বলেছে, তাহলে তুমি রাগ করতেছো কেন? শুধু কালকের বিষয়টা না, আমি পুরো ঘটনাটা জানতে চাইছি। আর যদি এখন লুকানোর চেষ্টা করিস তাহলে আমার হাতে দেখতেই পাচ্ছিস এর আগে মারের কথা মনে নেই না? সেটা যদি মনে থাকে তাহলে কিন্তু চুপ করে থাকবি না। যদি না বলিস তাহলে আমি খুঁজে বের করব, আর যদি জানতে পারি উল্টোপাল্টা কিছু একটা করেছে আমার ভাই আর তোরা সবটা জানতি তারপর আমাকে জানাসনি, তাহলে তোদের কি হাল হবে সেটা একটা ভেবে দেখ। আবারও সবাই কিছুক্ষণ একজন আরেকজনের দিকে তাকালো। এরই মাঝে সুইটি হাতের উপর লাঠিটা দিয়ে আঘাত করে ওদের ইশারা করলো বলার জন্য। তখন শুভ বলতে লাগলো। বলেই ফেলি, কি বলিস? যদি আপু বের করে তাহলে তো ঝামেলা হবে। আর আপু, সবটা বলার পর তুমি কিন্তু আমাদের মারবে না। আসলে ঈশান বারণ করছিল আমাদের বিষয়টা তোমাকে ঘিরেই বলতে পারো, তোমাকে কেন্দ্রিক। সমস্যাটা তোমার থেকেই শুরু। আমি যদি ভুল না করি তাহলে হয়তো বললেই বুঝতে পারবে। তুই থাম তো, কথা পেঁচাচ্ছিস কেন? আসলে আপু হয়েছে কি, তোমাদের বাসায় যেদিন কবিতা আপুকে ঈশান প্রথমবার দেখেছিল সেদিনই কবিতা আপুকে ঈশানের ভালো লেগেছিল। আসলে কবিতা আপুকে ঈশান পছন্দ করে, তাই গত 2 মাস যাবৎ আপুর পেছনে পড়ে আছে। সেই জন্যই তোমাকে কখনো বলেনি যে আপুকে সে পছন্দ করে আর ভালোবাসে, সেই জন্যই। কবিতা মানে কোন কবিতা? কোন কবিতা আবার তোমার বান্ধবী? আসলে ঈশান কবিতা আপুকে অনেকদিন যাবৎ ফলো করছে, বলছে কবিতা আপুর সব কিছু নাকি ওর ভালো লাগে। তাছাড়া মেয়েটা নাকি দেখতেও সুন্দর, একদম পুতুলের মতো। তাই বলে আমার বান্ধবীকে? বড় বোনের বান্ধবীর সাথে প্রেম? এত বড় গাধা ও কি করে হতে পারলো? আমি তো ভাবতেই পারছি না ও কি বোকা নাকি পাগল। ওই যেদি মেয়েটাকে শেষ পর্যন্ত ভালোবাসতে গেল। আপু ভালোবাসা তো আর বলে কই হয় না, ও তো বুঝতে পারেনি, সেই জন্যই। তাই বলে এমন একটা মেয়েকে যে কিনা জেদ ধরে বসে থাকে, একবার যে কথা বলে সেটাই করে। ঈশান আমাকে একটাবার জানালো না, আমি ওকে বুঝিয়ে বলতাম, তারপর কি হয়েছে বল? কি আর হবে, তোমার বান্ধবী তো বেঁকে বসে আছে। সে ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না, উল্টো সব সময় ধুমকি দেয়। তোমাকে জানাবে, তোমার আব্বু আম্মুকে জানাবে, আর বলবে ঈশান নাকি মেন্টালি হ্যারাসমেন্ট করছে। সেজন্য ঈশান ভয়ে দূরে দূরে থাকলেও ভালোবাসার কথাটা বারবার প্রকাশ করত, কখনো জোর জবরদস্তি করেনি। কিন্তু সপ্তাহখানেক আগে তোমার বান্ধবী ঈশানের সাথে একটা মেয়েকে দেখে নেয়। আসলে ওই মেয়েটা তোমার এলাকারই অনেকদিন যাবৎ ঈশানকে ফলো করতেছে। মেয়েটা তোমাদের এলাকায় যে 4 রাস্তার মোড় আছে না, ওইখানে যে পুলিশ আঙ্কেল থাকে, তার ওই মেয়েটা নাকি ঈশানকে পছন্দ করে, বারবার ভালোবাসার কথা বলছে। কিন্তু মেয়েটার স্বভাবসূত্র একদমই ভালো না, সেজন্য ঈশান মেয়েটার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। আর তাতে মেয়েটা ওকে পেয়ে বসেছে। যখন জানতে পেরেছে কবিতা আপুকে ঈশান পছন্দ করে, তারপরে মেয়েটা গিয়ে ওর সাথে কথা বলার চেষ্টা করে। ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা
করলে সেদিন জোর জবরদস্তি মেয়েটা কলেজের পেছনের দিকটা এসে ওর সাথে কথা বলছিল, আর ঈশান তখন সিন ক্রিয়েট করছিল। ওই মুহূর্তে গিয়ে কবিতা আপু ওদের ভুল বোঝে, মনে করছিল যে ঈশানের সাথে মেয়েটার সম্পর্ক আছে, তাতেই সেদিন ঈশানকে অপমান করছিল, আর তারপর ওখান থেকে ইগনোর করে চলছে। আমি জানি না আপু তোমার বান্ধবী ঈশানকে ভালোবাসে কিনা, তবে কবিতা আপুর হাবভাব দেখে সেদিন বোঝা গিয়েছে ওনার ঈশানের প্রতি কোনো অনুভূতি ছিল। আর এরকম কিছু না দেখলে হয়তো অনেকে আগেই রাজি হয়ে যেত, কিন্তু সেদিনের ওই ঘটনার পর থেকে পুরো একটা সপ্তাহ তোমার বান্ধবী ঈশানকে অপমান করছে। আর সে যেদিন ঈশানের সাথে কথা হয় সেদিন কবিতা আপু কলেজের ক্যান্টিনে ভর্তি স্টুডেন্টদের সামনে গায়ে হাত তোলে, আর তাতে ঈশান কষ্ট পেয়েছে। তারপর বাসায় এসে বোধহয় ভিজেছিল, পরদিন আন্টি জানালো ভিজেছিল, আর তাতে জ্বর এসেছিল। 6 দিন ধরে জ্বর ছিল। কাল আমাদের সাথে দেখা করার জন্য জোর করে বাসা থেকে বেরোয়। অবশ্য আন্টি রাগারাগি করছে বেরোনোর আগে, কিন্তু তোমার ভাই কোনো কথা শুনেনি, আর বেরোনোর পরে এমন কিছু হলো। সুইটির হাত থেকে লাঠিটা পড়ে গেল। মেয়েটা কপালে হাত দিল, আবার মুখে হাত দিল, তারপর কিছুক্ষণ আশেপাশে তাকালো। মেহেদি, শুভ সবাই ভয় পেয়ে গেল। তখন সুইটি কিছু একটা ভেবে তারপর নিচের দিকে চলে গেল। ডাইনিংয়ে বসে অনেকক্ষণ কিছু একটা ভেবে তারপর পানি খেয়ে ওদের সবাইকে খাবার খেতে বলতে লাগলো। ওরা অবাক হলো যে আপু কোনো প্রকার সিন ক্রিয়েট করেনি। তাদের শুভ আমতা আমতা করে বলতে লাগলো, আপু বলছিলাম তুমি রাগ করো না প্লিজ, আমরা জানাতে চেয়েছিলাম তোমাকে, কিন্তু ঈশান বারবার করে বারণ করেছে। এতবার রিকোয়েস্ট করলো আর বললো কবিতা আপুকে রাজি করানোর পর তোমাকে জানাবে, কিন্তু এমন একটা ঘটনা ঘটে যাবে সেটা আমরা ভাবতে পারিনি। আর সেদিন এমন করে সিন ক্রিয়েট করলো, তারপর থেকে ঈশান বলেছিল আর কবিতা আপুর পিছনে ঘুরবে না। আমরা ভেবেছিলাম আর কিছু হবে না, কিন্তু কাল যে বাইরে গিয়ে এরকম কাণ্ড কাটাবে ঈশান, আর তুমি এসে সিন ক্রিয়েট করবে, সেটা আমরা বুঝতে পারিনি। তোমরা খাবার খাও, তোমাদের আমি কিছু বলিনি। আমি বলার জন্য জোর করছিলাম, কারণ মনে হচ্ছিল সবটা আমার জানা দরকার। তোমাদের থেকে ঈশানের সাথে কথা বলো, আর দেখো আমি কি করি। তুমি আবার কি করবে? যেটা হয়েছে সেটার একটা ব্যবস্থা করতে হবে না? ওর সাথে যে এত বড় সিন ক্রিয়েট করলো, তাকে একটু শিক্ষা দিতে হবে না? দেখো মামুনি, যেটা হয়েছে সেটার জন্য কেউ দায়ী নয়। একটা মেয়েকে ওর পছন্দ হতেই পারে, সে মেয়ে ওকে পছন্দ না হলে তাই বলে ঝামেলা করার কি দরকার? তাছাড়া কবিতা তোমার বান্ধবী, এখন মেয়েটার সাথে রাগারাগি করলে কি সমস্যার সমাধান হবে? আমি কোনো সিন ক্রিয়েট করবো না আম্মু। তুমি ভাইয়ের জন্য খাবার রেডি করো, আমি ওকে একটু পর গিয়ে খাওয়াবো। ঘণ্টাখানেকের মধ্যেই কবিতা ঈশানদের বাসায় আসলো। ও ভাবতেও পারেনি যে সুইটি এত তাড়াতাড়ি বাসায় চলে আসবে। প্রথমে মেয়েটা আসতে চাইছিল না, তবে সুইটি কারণ জিজ্ঞেস করলে তখন কবিতা আসতে রাজি হলো। ভাবলো সুইটির সামনে হয়তো তার ভাই কিছু বলবে না। বেস্ট ফ্রেন্ডের কথাতে আসতে বাধ্য হলো। সুইটি ঈশানের রুমের মধ্যে বসেছিল। কবিতা এসে আন্টির কাছে সুইটির কথা জিজ্ঞেস করলে তখন আম্মু বলল, সুইটি ওর ভাইয়ের রুমে বসে আছে। ঈশানের শরীরটা খুব খারাপ, কালকে থেকে বেডেই পড়ে আছে। 7 দিন যাবৎ জ্বর ছিল, আবার কালকে অ্যাক্সিডেন্ট করেছে, সেজন্য এসে থেকে ভাইয়ের পাশে বসে আছে। ঈশানের অ্যাক্সিডেন্টের কথা শুনে কবিতার মুখটা কালো হয়ে গেল। মেয়েটা আর এক মুহূর্তও দেরি করলো না, তাড়াহুড়ো করে উপরের দিকে চলে আসলো। তারপর উপরে এসে দেখলো ঈশানের বন্ধুরা একটা রুমের মধ্যে বসে আছে। কবিতা সেখানে না দাঁড়িয়ে ঈশানের রুমের সামনে আসতেই দেখলো সুইটি ভাইয়ের পাশে বসে আছে। কবিতা ঈশানের দিকে তাকাতেই খেয়াল করলো সুইটি ভাইয়ের মাথায় জলপট্টি দিচ্ছে, হয়তো এখনও জ্বর আছে। কথাটা ভেবেই কবিতা সেখানে দাঁড়িয়ে রইল। অন্যদিকে কবিতাকে দেখে সুইটি উঠে আসলো, রুমে দরজা লাগিয়ে দিয়ে ওকে টেনে নিজের রুমে নিয়ে গেল। তারপর রুমের মধ্যে এনে হাতটা ছেড়ে দিয়ে দরজাটা লাগালো। কবিতা বেশ খানিকটা হকচকিয়ে গেল। সুইটি বেডে বসে বলতে লাগলো, বস, তোর সাথে আমার কথা আছে। কবিতা ঠায় দাঁড়িয়ে রইল। সুইটি আবার বসার জন্য বললেই কবিতা বসলো। সুইটি উঠে গিয়ে ওর সামনাসামনি রকিং চেয়ারে বসে বলতে লাগলো, আমার ভাইয়ের অবস্থা দেখেছিস? এই সব কিছু যে তোর জন্য, আমি সেটা বাসায় এসেই জানতে পেরেছি। সব তোর জন্য হয়েছে। কেন করলি আমার ভাইয়ের সাথে এমন? আমি আসলে আমি তুই এতটাও বোকা নস যে তুই কিছুই বুঝতে পারছিস না। তুই সবটাই জানিস আর সবটাই বুঝিস। সব কিছু জেনে শুনেই এরকম কিছু করেছিস, আর সেটা আমি খুব ভালো করেই জানি।
আমি বলছি ওকে এমন কিছু করতে। তোর ভাই আমার পেছনে ঘুরছিল সেই জন্য। আমি আমার ভাইয়ের পক্ষ নিচ্ছি না। তোর ওকে পছন্দ না সেটা অবধি ঠিক আছে, কিন্তু তাই বলে সবার সামনে ওকে অপমান করবি? ও তোকে ডিস্টার্ব করেছে, তুই সেটা আমাকে বলতে পারতি। সবার সামনে এমন বাজেভাবে সিন ক্রিয়েট করার আগে আর গায়ে হাত তোলার খুব বেশি কি দরকার ছিল? আমি তোকে বলতে চেয়েছিলাম ঈশান, এমন কিছু করেছে আসলে। আসলে কি অনেক বেশি অহংকার হয়ে গেছে তোর না? ও জুনিয়র একটা ছেলে হয়ে তোকে ভালোবেসেছে বলে সেটা ওর অন্যায় হয়েছে না? তুই ভাইকে পছন্দ করিস না, ভালো লাগে না, সেটা আমাকে বলে দিতি। আমি ওকে বারণ করতাম, ও আর তোর পেছনে ঘুরতো না, তোকে জ্বালাতো না। সেদিনের বিষয়টা নিয়ে তুই এত বেশি সিন ক্রিয়েট করেছিস কেন? কবিতা মাথা নিচু করে রইল। তখন সুইটি আবারও বলতে লাগলো, তোর কি মনে হয় আমার ভাই লম্পট আর 10টা বাজে ছেলের মতো মেয়েদের সাথে প্রেম ভালোবাসা করে বেড়ানো ওর স্বভাব চরিত্র? তুই এরকম ভাবতেই পারিস, কারণ তোর ভাবনার কিছু বাদ রাখিসনি। আর সেদিনের ওই বিষয়টা আমি কি বলছি ঈশানের থেকে তুই শুনতে চাসনি? তুই যদি ভালো নাই বাসিস তাহলে ভুল বুঝেছিস কেন? হ্যাঁ, তুই যদি তোর ওকে পছন্দই না হয় তাহলে ভুল বোঝার আমি কোনো কারণ দেখছি না। তবে তোর ভুল বোঝার একটাই কারণ, তোর ওর প্রতি অনুভূতি ছিল, তাহলে সেটার জন্য একটাবার এক্সপ্লেন করতে দিতে ভাইকে। কবিতা বেডে বসে হাত মোচড়াতে লাগলো। তখন সুইটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, তুই খোঁজ নিয়ে দেখিস যে মেয়েটার সাথে সেদিন ঈশান কথা বলছিল সে আমাদের এই এলাকার পুলিশের মেয়ে। ওই 4 রাস্তার মোড়ে যে বড় একটা বাড়ি, ওই বাড়ির 4র্থ তলায় থাকে মেয়েটা। এখানে আসার পর থেকে ঈশানকে ডিস্টার্ব করছে আর ওকে প্রপোজাল দিয়েছিল প্রথম দিনে এসে। মেয়েটার হাবভাব ভালো না দেখি ঈশান দূরে সরে থাকার চেষ্টা করলো। 1 মাসের মধ্যে জানতে পারলো 4-5টা ছেলের সাথে রিলেশন করে বেরিয়েছে মেয়েটা। সেই মেয়েটাই আবার এসে আমার ভাইকে প্রপোজাল দিয়েছে। আমার ভাই এত সস্তার বস্তা নয় যে যাকে তাকে গার্লফ্রেন্ড বানাবে, তার সাথে প্রেম ভালোবাসা করে বেড়াবে। তোর ওকে পছন্দ ছিল না সেটা আমাকে জানাতে পারতি। ওকে ভালো লাগে না কিংবা ও তোকে ডিস্টার্ব করছে সেটা তুই আমাকে জানালে আমি ওকে বারণ করতাম। ও আমার কথা কখনোই ফেলতো না। আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমাকে না বলে ওকে সবার সামনে অপমান করছিস। এটাতে ওর থেকে বেশি কষ্ট আমি পেয়েছি। সেদিন ওরকমভাবে ওদের দুজনকে দেখেই তো। তুই ওকে ভালোবাসিস না, তাহলে এমন করে দেখলে কি আর অন্তরঙ্গ অবস্থাতেই দেখলে কি সমস্যা? ঈশান তো তোর হাত ধরে ছিল বলে সিন ক্রিয়েট করেছিস। ও সবটা বলার জন্যই তো তোকে শেষ কয়েকদিন জোর করেছে সবটা শুনতেই। তারপরে ওকে তুই বলে দিতি তুই ওকে পছন্দ করিস না। এসব থাকলেও ওকে তুই ভালোবাসিস না, আর না থাকলেও বাসবি না। তাহলে তো হয়েছে তো, সেটা না শুনলে আব্বুর কাছে বলতি, আমাকে বলতি, আমি ওকে শাস্তি দিতাম। তার জন্য বেস্ট ফ্রেন্ডের ভাইকে, ছোট ভাইকে এমন করে অপমান করার কি ছিল? দেখেছিস আমার ভাইয়ের কি অবস্থা হয়েছে? কবিতা মাথা নিচু করে রইল। সুইটি এটা ভেবেই রাগ হয়েছে, ওরই বেস্ট ফ্রেন্ড এত বড় বিষয়টা ওর থেকে লুকোলো। তোর দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে সেদিন বাসে এসে ঈশান ভিজেছে, আর তাতে ওর জ্বর হয়েছে। 5 দিন জ্বরের পরে উঠে কাল বাইরে গেল, আর তারপরে অ্যাক্সিডেন্ট হলো। সব কিছু তোর জন্য হয়েছে। এখন তুই যদি ভেবে থাকিস তোর জন্য কিছুই হয়নি, তাহলে সেটা তোর ভুল ধারণা। একটা ছেলে একটা মেয়ের জন্যই বকে যায়, আবার একটা মেয়ের জন্য নিজেকে পরিবর্তনও করতে পারে। এখনো যদি তুই সেটা বুঝতে না পারিস তাহলে তুই একটা অবুঝ শিশু। ঈশা যদি বখাটেই হতো তাহলে তোকে জোর করে তুলে নিয়ে গিয়ে তোর সাথে এমন কিছু করতো যাতে সমাজে তুই মুখ দেখাতে পারতি না, অথচ সেটা সে করেনি। জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়েও করেনি, তুই পারতি ওকে আটকাতে পারতি না। আর যাই হোক, তোকে আমি রাগারাগি করার জন্য এখানে ডাকিনি। তুই ঈশানকে ভুল বুঝেছিস। আমি আমার ভাইকে অনেক ভালোবাসি, সেজন্য এতগুলো কথা তোকে বললাম। আর হ্যাঁ, আমার ভাই যদি তোর সাথে কোনো মিসবিহেভ করে থাকে, তোর সাথে সিন ক্রিয়েট করে থাকে, তোকে ভালোবেসে অন্যায় করে থাকে, তবে আমি তার জন্য হাত জোর করে ক্ষমা চাইছি তোর কাছে। আমি আসলেই সরি, খুব বেশি সরি। ভালোবাসার অপরাধে তুই ওকে শাস্তি দিয়েছিস, সেই শাস্তিটা ও সারা জীবন ভোগ করবে। এখন তুই যেতে পারিস। তোর সাথে আমার আর এরপরে কোনো কথা হবে না এসব বিষয়ে। আমি তো এরকম কিছু চাইনি সুইটি, প্লিজ বিশ্বাস কর। থাক, আর কিছু বলতে হবে না। আমি জানি তুই ওকে পছন্দ করিস না, তাই ঘৃণা করে এরকম কিছু করেছিস। আমার ভাই যেন তোর সামনেও না যায়, আর গেলেও যেন তুই ইনসিকিউরিটি ফিল না করিস, সেটার ব্যবস্থাই আমি করব। আমার আগেই আমার ভাইয়ের বিয়েটা দেওয়ার চেষ্টা করব। ভাই সুস্থ হোক, তারপর আব্বুকে বলবো খুব ভালো একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দিতে, যেন তোর পেছনে আর না পড়ে থাকে। আর গত 7 দিনে আমি তো জানতে পারলাম কখনো তোর পেছনে যাইও নি।
আর ওই দিনের পর থেকে তোর সাথে দেখা হয়নি, তাহলে তুই এত ভয় পাচ্ছিস কেন? যা, বাসায় চলে যা। আর যদি যেতে ভয় লাগে তাহলে বল, আমাদের ড্রাইভার তোকে পৌঁছে দিয়ে আসবে। সুইটি কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। ভাই রুমের সামনে আসতেই দেখলো বন্ধুরা বসে কথা বলছে। জ্ঞান ফিরেছে ছেলেটার। ঈশান আপুকে দেখেই উঠে বসলো। ভাইটা বোনকে জড়িয়ে ধরতেই ওর মাথায় হাত বুলিয়ে দিল সুইটি। কবিতা এসে ওদের ভাই বোনের ভালোবাসা দেখে কয়েক মিনিট দাঁড়িয়েছিল দরজায়, কিন্তু ঈশান চোখ বন্ধ করে আপুকে জড়িয়ে ধরে রেখেছিল বলে কিছু বুঝতে পারেনি। কবিতা চলে যেতেই আম্মুর রুমে খাবার নিয়ে ঢুকলো। তারপর খাবার দিতেই সুইটি ভাইকে খাওয়াতে লাগলো, আর ভাইয়া চুপচাপ খেতে লাগলো। খাওয়া শেষ হতেই এবার সুইটি ভাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সোনা, তুমি এরকম কিছু কেন করেছো ভাইটা? তুমি জানো না তোমার কিছু হলে তোমার আপুর ঘুম উড়ে যায়? বাসায় এসে সব কিছু দেখার পর আমার কলিজায় পানি ছিল না, তুমি জানো না? সরি আপু, আমি বুঝতে পারিনি এরকম কিছু হয়ে যাবে। তোমাকে এসব কথা কে বলেছে বলো তো? তোমার বন্ধুদের থেকে শুনেছি, তবে এটা আপুকে না জানিয়ে অনেক বড় ভুল করেছো। যদি এর থেকেও বাড়াবাড়ি কিছু হয়ে যেত। ঈশান চুপ করে রইল, আর আপু ওকে হাজারটা কথা বলে খাওয়াতে লাগলো। খাওয়া শেষ হতেই ঈশান আপুর কোলের মধ্যে মাথা রেখে শুয়ে পড়ল। বন্ধুরা বিদায় নিয়ে চলে গেলে আপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, এরকম পাগলামি যেন আর কখনো না করো। আব্বু বাসায় আসলে আব্বুর সাথে কথা বলবো। আব্বুর কোনো বন্ধুর মেয়ে আছে, তার সাথে তোমার বিয়ে ঠিক করতে বলবো, কিংবা কোনো মিষ্টি একটা মেয়ে দেখতে বলবো। আপু, তোমার বিয়েটা হলে তারপর না হয়। আমার বান্ধবীর জন্য আর এক মুহূর্ত আমি দেরি করতে দিব না। ও তোমাকে কখনোই ভালোবাসবে না ভাই। তুমি শুধু শুধু ওর জন্য অপেক্ষা করবে, আর তার থেকে আব্বুর দেখে শুনে ভালো কোনো মেয়ে খুঁজে বের করবে আমার কলিজার জন্য, যে আমার ভাইকে অনেক ভালোবাসবে। ঈশান কোনো কথা বলল না। আপু ঈশানকে রাজি করালো, আর এক সপ্তাহের মধ্যে আবুর কাছেও এই কথাটা বলতেই আবু বেশ খুশি হলো। সুইটি ভেবেছে ভাই ছোট হলেও আগে তাকেই বিয়ে করাবে, তার বাচ্চা কাচ্চার সাথে খেলাধুলো করে তবেই শ্বশুরবাড়িতে যাবে। আর ঈশান আপুকে খুশি করার জন্য ওর কথাতে রাজি হয়েছে। আপু ছোটোবেলা থেকেই ওকে এত ভালোবেসেছে যে আম্মু যতটুকু নাকি ওকে খেয়াল রেখেছে তার থেকে বেশি খেয়াল রেখেছে বোনটা। মেয়েটা ছোটোবেলা থেকেই কেমন দায়িত্বশীল আর দায়িত্ব নিয়েই ছোট ভাইটাকে মানুষ করেছে। তাই ঈশানও আপুর কথাতে রাজি হয়ে গেল। এক সপ্তাহ পরে সেদিন যখন ঈশান কলেজে আসলো, দেখলো কবিতা তার বান্ধবীদের সাথে একটা জায়গায় বসে কথা বলছে। ঈশান মেয়েটাকে দেখেও না দেখার মতো করে এড়িয়ে গেল। কবিতাও বুঝতে পারলো আজকের পর থেকে ঈশান আর কখনোই ওকে ডিস্টার্ব করবে না। অনেকে অনেক কথা বলল সেদিনের বিষয়টা নিয়ে, কিন্তু ঈশান তাতে কান দিল না। আরও সপ্তাহখানেক পরের ঘটনা। এই এক সপ্তাহের মধ্যে অনেক কিছুই হয়েছে। ঈশানের আব্বু আর তার বন্ধুর মেয়ের সাথে ওর দেখা করিয়েছে, কথা বলিয়েছে। মেয়েটা বেশ সহজ সরল, আর এখানেই একটা গার্লস কলেজে পড়েছে। বড় লোকের মেয়ে হলেও বেশ খানিকটা পর্দাশীল টাইপের। ঈশান তাতেই বুঝেছে এই মেয়েটা ওর জন্য পারফেক্ট। জুনিয়র হলেও তাতে কোনো সমস্যা নেই, মেয়েটাকে যা বলবে সেটাই শুনবে। ঈশান অনেকবার মেয়েটার সাথে কথা বলেছে, খুব বেশি ভালো লাগেনি। একজনকে ভালোবাসার পর আরেকজনকে বউ হিসেবে পাবে, সেটা কেই বা চায়। তবে আপুর কথাতে হাসি মুখে সবটা মেনে নিয়েছে। আপু সেটা জানে, কিন্তু ঈশানকে বুঝিয়েছে এই মেয়ে ওকে কখনো ভালোবাসবে না। আরও এক সপ্তাহ বাদে ঈশানের এনগেজমেন্ট দিন ঠিক করা হলো। সে বড়সড় একটা পার্টির আয়োজন করা হয়েছে। সুইটি জেদের বসে হলেও আর নিজের দেওয়া কথা রাখতে হলেও আব্বুকে আম্মুকে রাজি করিয়েছে। বিয়েটা পর্যন্ত ঠিক করে ফেলেছে। 1 মাস পরেই বোধহয় বিয়েটা হবে। সেই জন্যই ভেবেছে বড়লোকের ছেলের বিয়ে, তাই প্রথম বান্ধবীকেই ইনভাইট করবে, যার জন্য এত কিছু তাকেই ইনভাইট করবে। বিষয়টা নিয়ে ভেবেই সুইটি সেদিন কলেজে আসলো। তারপর নিজেদের চিরচেনা সে 8টা জায়গায় গিয়ে দেখলো কবিতা সবার সাথে বেশ হাসি খুশিভাবেই কথা বলছে। সুইটি এসে ওদের সামনে দাঁড়াতেই কবিতা উঠে দাঁড়ালো। তখন মেয়েটা একটু মুচকি হেসে বলল, ভয় নেই, তোকে আজ কোনো কথা শোনাতে আসিনি আমি। দাঁড়াতে হবে না, তুই বস। আসলে তোদের আমি ইনভাইট করার জন্য এসেছিলাম। ইনভাইট মানে? কিসের ইনভাইট? তোর বিয়ে টিয়ে নাকি? না, তবে আমার ভাইয়ের বিয়ে, আর খুব তাড়াতাড়ি। সামনে এঙ্গেজমেন্টের পার্টিতে তোদের আমি ইনভাইট করার জন্য আসলাম। ভাবলাম যার জন্য এত কিছু তাকেই আগে ইনভাইট করি।
সুইটি খানিকটা মুচকি হেসে ব্যাগ থেকে কয়েকটা কার্ড বের করে আগে প্রথম কার্ডটা কবিতার দিকে এগিয়ে দিল। কবিতা নিচ্ছিল না দেখেই সুইটি আবারও হেসে বলতে লাগলো, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই গেলে খুব খুশি হব আমি। তোকে আমি জোর করবো না, ইচ্ছা হলে আসবি, না হলে না আসবি। আর তবে তোরাও যদি ওর সাথে যে ধরে থাকিস আসিস, তাহলে আমি খুব কষ্ট পাবো। আমি তোদের কাউকে জোর করবো না। যদি না আসিস তার জন্য পরিবর্তিতে তোরাও আমাকে কখনো ডাকলে পাবি না, মনে রাখিস। কবিতা কার্ডটা ধরলো, দেখলো মিম নামের একটা মেয়ের সাথে ঈশানের এনগেজমেন্ট। মেয়েটার পরিচয়টাও বেশ ভালো করেই লেখা। ঈশান সাথে মেয়েটার যে বিয়েটা এক প্রকার পাকা সেটা খুব ভালো করে বুঝতে পারছে। কবিতার সাথে আর কোনো কথা বলল না সুইটি, তবে বাকি ফ্রেন্ডদের সাথে আরও কথা বলল। সুইটি চলে যেতেই নীলা বলতে লাগলো, যাক, এবার কাজের মতো একটা কাজ করছো সুইটি। দেশে ফিরে এসেই ভাইয়ের বিয়েটা ঠিক করে দিয়েছে, সেটার জন্য খুবই খুশি লাগছে। নীলা কথাগুলো কবিতাকে খোঁচা দিয়েই বলল। অন্যদিকে কবিতা ফ্যাল করে কার্ডের দিকে এখনও তাকিয়ে আছে। কি কাণ্ড দেখেছিস, যে মেয়েটার পেছনে এতদিন ঘুরলো সে বুঝতেই পারে না, আর আজকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছে। ছেলেটাও হয়তো রাগের মাথায় বিয়েটাতে হ্যাঁ বলে দিয়েছে। বলবে না কেন? এ তো অপমান অপদস্থ কেউ বা সহ্য করবে? ওর কি মান সম্মান নেই? ও জুনিয়র বলে কি ওর কোনো সম্মান নেই? ঠিকই করেছে। আমি হলে অনেক আগেই ওকে হ্যাঁ বলে দিতাম। সেদিন অমন করে ভুল বুঝল। পরবর্তীতে ঈশানের বন্ধুদের বিষয়টা জিজ্ঞেস করতে বলল ওই মেয়েটা নাকি খুব একটা ভালো ছিল না, ঈশানকে ডিস্টার্ব করতো, ঠিক ঈশান যেমন করে আমাদের কবিতাকে ডিস্টার্ব করতো। তবে যাই হোক, ছেলেটা কোনো চরিত্রহীন নয়। তুই যেটা করেছিস ওর ভালোর জন্যই করেছিস। জুনিয়র একটা ছেলের সাথে বিয়ে করে কখনো ভালো থাকতে পারতি না। তুই ভালো করেছিস কবিতা। এসব বাদ দে, ওকে এসব বলে কি লাভ? আর শোন, তোরা যদি নাও যাস, আমি কিন্তু সবগুলো অনুষ্ঠানেই অ্যাটেন্ড করব। দেখলি না কত করে বলে গেল? সুইটি ওর আম্মু আমাদের খুব বেশি পছন্দ করেন আর ভালোবাসেন। ভদ্র মহিলা, এত আপ্যায়ন করেন, বাসায় গেলে যে আসতে ইচ্ছে করে না। একদম মায়ের মতো যত্ন করে। তা তো যেতেই হবে। কবিতা সেখানেই বসে রইল। ওর বান্ধবীরা ক্লাসের দিকে চলে গেল। কিছুই ভালো লাগছে না আজ কবিতার। শেষ পর্যন্ত পিচিটার বিয়ে হয়ে যাচ্ছে অন্য কোথাও, অন্য কারোর সাথে। আর ঈশানও বিয়েতে রাজি হয়ে গেল। সেদিন বাসায় গিয়েও কবিতা জানতে পারলো সুইটি বাসায় এসেছিল। বাসায় এসে অনেক করে বলে গেছে যাওয়ার জন্য। কবিতা কি করবে জানে না, তবে ইচ্ছে করছে না যেতে। সামনে থেকে এরকম কিছু দেখতে বোধহয় ভালো লাগবে না। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। এই কয়েকদিন অনেক তোড়জোড়ের সাথে ঈশানের এনগেজমেন্টের জন্য পার্টির আয়োজন করা হয়েছে বাসাতেই। কবিতার আব্বু একটা জব করে আর আম্মু একটা স্কুলের শিক্ষক, তাই দুজনেই বেশ আজকে ছুটি নিয়েছে এনগেজমেন্টে যাবে বলে। কবিতাকে সকালবেলার বিষয়টা বলতেই কবিতার মনে পড়ে গেল আজকেই বোধহয় ঈশানের বিয়েটা অন্য কারোর সাথে ঠিক হয়ে যাবে। আর এনগেজমেন্টের পর হয়তো পাকাপাকিভাবে বিয়ের দিন তারিখ ঠিক হয়ে যাবে। কবিতার কেমন যেন খারাপ লাগা শুরু হলো। ভালো লাগছে না কিছুই। কেন জানি মনে হচ্ছে যে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। দুপুরের দিকে ওরা বেরিয়ে পড়ল। বিকেল বিকেল এনগেজমেন্টটা হয়ে যাবে। সন্ধ্যায় আরও কিছু ফাংশনের ব্যবস্থা করা হয়েছে, সেজন্যই হয়তো তাড়াতাড়ি এনগেজমেন্ট হয়ে যাবে। ঈশানদের বাসাটা বিলাসবহুল, আর বাসার সামনে গার্ডেনে বেশ বড়সড় জায়গা, সেখানেই আয়োজন করা হয়েছে। আর এত সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা। কবিতা দেখেই বুঝতে পারল বড়লোকের একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তার উপর বোন নিজে থেকে ভাইকে রাজি করিয়েছে, তাই হয়তো এত তোড়জোড় করে বিয়েটা হচ্ছে। কবিতা আব্বু আম্মুর সাথে বাসার ভিতরে আসতেই সুইটি এসে ওর আব্বু আম্মুর সাথে কথা বলল। কবিতার সাথে তেমন কোনো কথা বলল না, শুধু যাবার সময় ওকে দেখে বলে গেল, তুই এসেছিস, আমি অনেক খুশি হয়েছি। আগের সব কথা ভুলে যা। আর হ্যাঁ, আমার ভাইয়ের বিয়েতে কিন্তু তোকে থাকতেই হবে। আজকে দেখেছিস মেয়েটা অনেক ভালো আর খুব সুন্দর দেখতে, অনেক মানাবে আমার ভাইয়ের সাথে। কবিতা কোনো কথা বলল না, শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মুখটা কালো করে রেখেছে কবিতা। সুইটি কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যেতেই ঘণ্টাখানেক কবিতা বাসার দিকে এগিয়ে ঘোরাঘুরি করলো। খাওয়া দাওয়ার পালা মিটিয়ে স্টেজে আনা হলো ছেলে আর মেয়েকে।
দুজনেই পাশাপাশি বসে আছে। অ্যানাউন্সমেন্টের কথাবার্তা আর দু পরিবারের আলাপ আলোচনা শেষ হতেই ঈশানের আব্বু বলতে আরম্ভ করলো। না আব্বু, এবার তোমরা আংটিটা বদল করে ফেলো। আর বেশি দেরি করলে চলবে না, সন্ধ্যার পর আরও লোকজন আসতে শুরু করবে, অনেকে আবার বেরিয়ে যাবে অনুষ্ঠান শেষ হলেই, যে যার মতো চলে যেতে পারবে। আর আমরাও বিয়ের দিন তারিখ বসে ঠিক করে নিতে পারবো। ঈশান খেয়াল করলো দূরে কবিতা দাঁড়িয়ে আছে, তবে সবার পিছনে কবিতার দিকে একবার তাকালো ছেলেটা। দীর্ঘ নিঃশ্বাস ফেললো মেয়েটা, ওর দিকে উৎসুক জনতার মতো তাকিয়ে আছে। ঈশান আংটিটা ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। অন্যদিকে কবিতার বুকের ভিতর যেন তোলপাড় শুরু হয়েছে। মনে হচ্ছে যে ছেলেটা এতগুলো দিন ধরে ওকে ভালোবাসার কথা বলে গেছে, আর আজ সেই ছেলেটাই গত 1-1.5 মাসে ওকে একটাবারও সামনে থেকে ভালোবাসার কথা তো বলেনি, উল্টো কখনো ওকে ডিস্টার্বও করেনি। ও সামনে পড়লে নিজে থেকেই এড়িয়ে গেছে, কলেজেও তেমন করে আসেনি। এত বড় লোকের একটা ছেলেকে অপমান করেছে সবার সামনে, আর এতগুলো কথা শুনিয়েছে, গায়ে হাত তুলেছে। তাহলে সে কেনই বা ওর পিছনে পড়ে থাকবে? অন্যদিকে ঈশান ভাবলো যে মেয়ে ওকে পছন্দ করে না, ভালোবাসে না, তার জন্য মন খারাপ করে থেকে লাভ কী? কথাটা ভেবেই মেয়েটার হাতে আংটিটা পরিয়ে দিল। অন্যদিক থেকে মেয়েটা যখনই আংটিটা পরাতে যাবে তখনই চিৎকার করে কেউ একজন বলল, এই এঙ্গেজমেন্ট হবে না, আর এই বিয়ে হতেও পারে না। ঈশান শুধু আমার, শুধুই আমার, ওকে অন্য কারোর হতে দিব না আমি। আর যদি হয় তাহলে আমি সেটা চোখের সামনে থেকে দেখতে পারবো না। কথাটুকু কবিতা চিৎকার করে বলল। সাথে সাথে ঈশান পিছনের দিকে তাকালো। কবিতা হাতের উপর একটা ছুরি চালিয়ে দিয়েছে, ফিনকি দিয়ে রক্ত পড়ছে হাত থেকে মেয়েটার। যখনই কবিতা পড়ে যেতে নিবে তখনই খেয়াল করলো আপু সেদিকে দৌড়ে যাচ্ছে। ঈশান এক মুহূর্ত দেরি করলো না, আংটিটা ফেলে দিয়ে দৌড়ে কবিতার কাছে এসে দেখলো কবিতা নিচে পড়ে যাচ্ছে। তখন ঈশান ওকে জড়িয়ে ধরে ফেললো। সাথে সাথে মেয়েটা ওকে জাপটে জড়িয়ে ধরলো আর কেমন যেন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান বেশ খানিকটা অবাক হয়ে বলতে লাগলো, তুমি এমন কেন করলে? তুমি না আমাকে ভালোবাসো না? তাহলে এরকম কিছুর মানে কি? আমি তোমাকে ভালোবাসি সেটা অনেক পরে বুঝতে পেরেছি ঈশান, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। তোমার বিয়ের কথা চলছিল, আমি কি করে বলতাম এতগুলো কথা? আজকে সবার সামনে ওই মেয়েটাকে তোমার পাশে দেখে সহ্য হচ্ছিল না, তাই মানতে পারছিলাম না। এসব আমাকে চোখের সামনে থেকে দেখতে হবে সেটা ভেবে কিছুতেই মানতে পারবো না। আমি বেঁচে থাকতে তুমি অন্য কারোর হতে পারো না, তুমি শুধু আমার হবে ঈশান। তাই বলে নিজেকে কষ্ট দেবে? একটাবার বললেই তো হতো। আর কিছু বলো না প্লিজ, আমাকে তোমার বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রাখো। এই সময় অন্তত আর কোনো কথা শোনো, বলো না, একটাবার ভালোবাসি কথাটা বলো প্লিজ। আমি সেই সময়টা তোমার সাথে থেকে যেতে চাই, তোমার বুকে মাথা রেখেই মরতে চাই ঈশান। এই তুই কি করছিস? আর তুই ওকে ভালোবাসিস না বলেই তো আমরা রাগ করে ভাইয়ের বিয়ে ঠিক করছিলাম, তাহলে এখন আবার? ভালোবাসি বলেই নিজের ক্ষতি করে দিলাম। সেদিন যাকে ভালোবাসতাম না, আজকে তাকে এত ভালোবাসি যে তার জন্য মরতেও পারি। কবিতা সেন্সলেস হয়ে গেল। ঈশান আর এক মুহূর্ত দেরি না করে কবিতাকে কোলে ওঠালো। এরই মাঝে সুইটি ভাইকে বলতে লাগলো, ভাই আর দেরি করিস না, ওকে হসপিটালে নিতে হবে। কবিতার আম্মু আব্বু এসে দাঁড়াতে ঈশান মেয়েটাকে নিয়ে বাইরের দিকে যেতে লাগলো। ঈশানের আব্বু আম্মু বিষয়টা জানতো, তাই কবিতার সাথেই হসপিটালের দিকে যেতে লাগলো। হসপিটালে এসে ঈশান একটা স্ট্রেচারের কবিতাকে শুইয়ে দিতেই ওয়ার্ড বয় ও নার্স ওকে ভেতরে নিয়ে গেল। ডক্টর এসে মেয়েটার ট্রিটমেন্ট শুরু করলো। নার্স কিছুক্ষণ বাদে বেরিয়ে এসে বলল, অনেক রক্ত ঝরে গিয়েছে, রক্ত দিতে হবে। সুইটি ভেতরে চলে গেল আর রক্ত দিল। বেশ বাজেভাবে কেটেছিল হাতটা। সুইটি বাইরে এসে বসতেই ঈশান এসে আপুর পাশে বসলো। আপু ভাইকে আলতো করে জড়িয়ে ধরতেই ঈশান ফুপিয়ে কেঁদে উঠল। আপু ওর মাথায় হাত বুলিয়ে দিল, চুমু খেয়ে বলতে লাগলো, কিছু হবে না সোনা ভাই, আমাকে একটু ঠিক হতে দে, আমি ওর আব্বু আম্মুকে সব বুঝিয়ে বলবো, সব ঠিক হয়ে যাবে। রাত 8টার দিকে কবিতার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই মেয়েটা ফ্যাল করে তাকিয়ে রইল। আব্বু আম্মু সবাই গিয়ে কথা বলল, কিন্তু কোনো কথাই বলল না কবিতা, শুধু কান্না করলো। তারপর ঈশানের আব্বু আম্মু আর বোন গিয়ে কথা বলল। তারপরও মেয়েটা কোনো কথা বলল না। সুইটির হাত ধরে অনেকক্ষণ মাফ চাইলো ওর ভাইয়ের সাথে এরকম করার কারণে। তারপর একটা সময় সুইটি বাইরে এসে ঈশানকে ভিতরে পাঠালো।
ছেলেটা গিয়ে কবিতার সামনে বসতেই মেয়েটা উঠে বসার চেষ্টা করলে ঈশান ওকে বসতে সাহায্য করলো। কবিতা উঠে বসতেই ঈশান ওর থেকে দূরে যেতে নিলে কবিতা ওকে ঝাপটে জড়িয়ে ধরে ফেললো। তারপর ঈশানের বুকের মধ্যে মুখ গুজে দিয়ে কেমন ফুপিয়ে উঠল। বেশ কিছুক্ষণ ধরেই কবিতা ঈশানকে জড়িয়ে ধরে রেখেছে, তবে ছেলেটা ওকে একটাবারের জন্য জড়িয়ে ধরেনি। কবিতা বুঝতে পেরে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, রাগ করে আছো আমার উপরে, তাই না? খুব বেশি রাগ হয়েছে শোনা। দেখো এরকম এরপর থেকে আর কখনো এমন করব না। এখন আর এইসব কথা বলে লাভ কি? আমার বিয়ে তো অন্য কোথাও ঠিক হয়ে গেছে। এখন এসব কিছু বললেই কি আব্বু সেটা মেনে নেবে? আর তোমার আব্বু আম্মুই বা কেন একটা বিয়ে ঠিক হওয়া ছেলের সাথে তোমার বিয়ে দিতে চাইবে? তার উপর একটা জুনিয়র ছেলের সাথে বিয়ের কথা বলবেও না। আর আমি আব্বুকে আর আব্বু আম্মুকে কথা দিয়েছি, এসব আর এখন আর মানতে পারছি না আমি। কবিতা ফুপিয়ে কেঁদে উঠল। তারপর ঈশানকে ছেড়ে দিয়ে মুখের দুপাশে হাত রেখে বলতে লাগলো, তুমি না আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে? তুমি না বলেছিলে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না? তাহলে অন্য কাউকে বিয়ের কথা কেন বলছো আজ? আমি ভুল করেছি তার জন্য এত শাস্তি দিবে আমাকে? একটু তো দয়া করো আমার উপরে। আমি জানি না আপু আর তোমার মাঝে কি কথা হয়েছিল, তবে আব্বু বাসায় আসার পর যে এসব জানতে পেরেছে আর তোমার সাথে রাগারাগি করেছে সেটা জানি। এখন আমার হাতে আর কিছুই করার নেই। তুমি অনেক আগে সুযোগটা নষ্ট করেছ। দেখো, যখন প্রয়োজন ছিল তখন তুমি সময় থাকতেও রাজি হয়নি। আমি সবাইকে মানাতে পারতাম, কিন্তু এখন এসব বলে আর কোনো লাভ নেই। অবশ্য আমি এখন চাইও না কেউ এসব বিষয় নিয়ে কথা বলুক। আব্বুর দেওয়া কথা আমি নড়চড় হতে দেব না। তবে তুমি ভেবো না আমি রাগ করে এসব কথা বলছি না। তুমি চাওনি তাই হয়নি। আর সময় থাকতে যদি না বুঝতে পারো, সময়ের পর গিয়ে বুঝতে পারলেও তাতে আর কিছু করার থাকে না। রাগ করে এমন কথা বলছো, তাই না? দেখো আমি কখনো আর এরকম কিচ্ছু করবো না। প্লিজ এবারের মতো মাফ করে দাও। দেখো আমি সবাইকে বোঝাবো, সবাই ঠিক মেনে নেবে। এবার অন্তত রাগ করে এসব কথা বলো না। মেয়েটার কাছেও আমি সরি বলে দেবো। আমি জানি না কি হবে, তবে আমি চাই না তুমি এইগুলো সব কিছু করো। তুমি তোমার থেকে সিনিয়র কাউকে পছন্দ করো। আমি চাই তার সাথে বিয়ে করে নিয়ে ভালো থাকো তুমি। আমি তোমাকে আগেও ভালোবাসতাম আর এখনও বাসবো। জানি না কখনো ভুলতে পারবো কি না, তবে চাই না তুমি তোমার কথা ভেঙে দিয়ে আমার লাইফে আসার চেষ্টা করো। তাতে তোমার দেওয়া কথা তুমি রাখতে পারবে না। আর যেটা হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে। এখন এসব বলে আর কোনো লাভ নেই। এর থেকে আমি মরে গেলেই তো ভালো হতো। তোমার মুখে আর এসব কথা শুনতে হতো না। তুমি রাগের মাঝে এসব কথা বলছো আমাকে কষ্ট দেওয়ার জন্য, তাই না? আমি তো বললাম আমি ভুল করেছি, তোমার পা ধরতে হবে সেই জন্য। আরে না, এরকম কিছু করতে হবে না। আমি কি বলবো বলো? আব্বু আর আম্মুর কথার বাইরে আমি যেতে পারবো না। আপুকে আমি কখনোই কষ্ট দিতে পারবো না। কাউকে কোনো কষ্ট দিতে হবে না, সবাই একসাথে থাকবে। আর সবাইকে বোঝানো হয়ে গেছে। আমি সবাইকে সবটা বলছি। কবিতার আব্বু আম্মুকে আমি রাজি করিয়েছি। ভাই, তোকে এত টেনশন করতে হবে না। তুই তোর বউটাকে একটু আদর করে দে, দেখ কিভাবে কান্না করছে। দু পরিবারের সবাই আর আপু ভিতরে ঢুকতেই কবিতা লজ্জা পেয়ে ঈশানের বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলল। দুহাতে ঈশানের শার্টটা খামচে ধরল মেয়েটা। ঈশান চুপ করে রইল। আপুর দিকে অবাক হয়ে তাকাতেই আপু এসে কিছুক্ষণ গম্ভীর চোখে চেয়ে থেকে বলতে লাগলো, তোমাকে নিয়ে এসব ভাবতে হবে না। আমি কবিতার আব্বুর সাথে তোমার বিয়ের কথা বলে নিয়েছি, ওদের কোনো আপত্তি নেই। কিন্তু তোমাদের দেওয়া কথা আর ওই মেয়েটা আব্বুর সাথে যে এত কথা হলো সেটার কি হবে? এসব সাজানো একটা নাটক ছিল। আর তোকে বলতে ভুলে গিয়েছিলাম যে মিমকে আমি অনেক আগে থেকে এইসব বিষয়ে রাজি করেছিলাম। ও বলেছিল যে এমন একটা নাটক করা ঠিক হবে না। তারপরও কবিতাকে বোঝানোর জন্য এরকমটা করেছিলাম। তবে কবিতা যদি বারণ না করতো তবে অবশ্যই ওর সাথেই তোর বিয়ে হতো। এটা আব্বু যে ওর আব্বুর সামনে ছোট হলো, ওকে না হয় বলেছে, ওর আব্বুকে তো আর বলনি। তার বেলায় মিম ওর আব্বুকে বলে দিয়েছে একটা মেয়ে আর একটা ছেলে দুজনকে যেখানে ভালোবাসে সেখানে তৃতীয় ব্যক্তি হয়েও তোমার লাইফে আসতে চায় না। এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আর খুব শীঘ্রই তোমাদের বিয়েটা দেওয়ার ব্যবস্থা করছি। কি বলেন বেআই সাহেব?
আমি আর কি বলবো, ছেলে মেয়ে যখন দুজন দুজনকে পছন্দ করে আর আপনিও নিজে থেকে চাইছেন ওদের বিয়ে হোক, আর মেয়ে যেখানে ভালো থাকবে সেখানে আমিই বা বারণ করব কি করে বলেন? তাহলে আমরা সবাই বাইরে যাই, চলুন বিয়েটা ঠিক করে ফেলি। আর ভাই, তোকে আর এত চিন্তা করতে হবে না। এবার বউটাকে একটু আদর করো, দেখো কান্না করে কি অবস্থা করে ফেলেছে নিজের। সবাই বাইরে চলে যেতেই ঈশানের বন্ধুরা দেখলো বন্ধু তার সিনিয়র জেদি বউকে জড়িয়ে ধরে রেখেছে। ঈশানের নিজেরই কেমন লজ্জা লাগছিল সবার সামনে, তার উপর মেয়েটা সেই থেকে ওকে জড়িয়ে ধরেছে, ওর বুক থেকে মুখ তুলছে না। ঈশান এক হাত আলতো করে কবিতার মাথায় রাখলো আর এক হাতে পিঠে রেখে জড়িয়ে ধরতেই বন্ধুরা ডেভিল হাসি দিল। ঈশান সবার দিকে তাকিয়ে চোখের ইশারায় চলে যেতে বলতেই সুইটি আপু সবার দিকে ঘুরতেই সব কয়টা দৌড়ে পালালো। আপু ওদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, খুব দুষ্ট হয়েছিস না? বড় বোনের বান্ধবীকে প্রেমে ফাঁসিয়ে শেষে তাকে বাধ্য করলি সুসাইড করতে। আপু, আমি কি জানতাম নাকি এরকম কিছু হবে? এরকম কিছু জানতে পারলে আগে কখনো এরকম করে নাটকটার মধ্যে তোমাদের হ্যাঁ বলতাম না। একবার বিয়ে হতে দাও, তোমার বোনের সাথে আমার বোঝাপড়া আছে। ওর কি করে সাহস হলো আমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম একটা নাটক করার? ওকে আমি বিয়ে দিয়ে না বাড়ি থেকে তাড়াবো। সেটি হচ্ছে না বান্ধবী, তোমাদের বেবি না দেখে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। এত বাড়াবাড়ি করো না, শেষেও কিন্তু বিয়েটাকে পিছিয়ে দিতে আমি বাধ্যই হব। এই না না, তোকে কিছু করতে হবে না, তুই যা বোন। তোকে আমি খুব খুব সরি আর খুব ধন্যবাদ এত কিছুর জন্য। তুই না থাকলে যে কি হতো। কবিতার কথাতে সুইটি হেসে বাইরে চলে গেল। যাবার সময় কেবিনের দরজাটা আটকে দিয়ে যেতেই ঈশান মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাজারটা চুমু দিল। কবিতা ঈশানের বুক থেকে মুখ তোলার চেষ্টা করতেই ছেলেটা বলতে লাগলো, থাকেন না এমন করে, কতদিন পরে জড়িয়ে ধরলেন। এত ভালোবাসার পর আজকে এসে একটু জড়িয়ে ধরেছেন, তাও কি ছেড়ে দিতে চাইছেন? তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? খুশি ছেলায় কি থেকে কি বলবো জানি না। কবিতা ঈশানকে ছাড়িয়ে নিল, ওর মুখে দুপাশে হাত রেখে ছেলেটা কপালে একটুই চুমু খেলো। সাথে সাথে মেয়েটা চোখ বন্ধ করলো। ঈশান কবিতার নাকে টগায় চুমু খেতেই কবিতা ঈশানের মাথার পিছনে হাত রাখলো। তাতে ঈশান বুঝতে পারলো মেয়েটা কি চাইছে। ঈশান কবিতার ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ছোঁয়াতে মেয়েটা ঈশানের চুলগুলো এক হাত রাখলো, আরেক হাতে শার্টের কলারে রেখে রেসপন্স করতে লাগলো। এরপর কি হতে পারে সেটা আপনারা খুব ভালো করেই জানেন। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।